দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও মিছিল চিকিৎসকদের মিছিল এই মুহূর্তে। সেখানে সরাসরি নজর রাখবো এসএন ব্যানার্জি রোডে চিকিৎসকদের যে মিছিল, আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহা মিছিল চিকিৎসকদের। এবং এর আগে আমরা দেখেছিলাম 4 সেপ্টেম্বরের একটি প্রতিবাদ কর্মসূচি যেরকম নেওয়া হয়েছিল, রাত দখল কর্মসূচি মহিলাদের তরফে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মহা মিছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং রাজভবন পর্যন্ত এই মিছিল যাবে এবং এই মুহূর্তে মিছিলের অবস্থান এসএন ব্যানার্জি রোডে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকরের ঘটনার প্রতিবাদে দিকে দিকে আন্দোলন বাড়ছে। প্রায় প্রতিদিনই যেরকম রাজপথে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি রয়েছে, এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিল। এই মুহূর্তে মিছিল রয়েছে এসএন ব্যানার্জি রোডে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মিছিল থেকে। শাশ্বতী, এই মুহূর্তে মিছিলের অবস্থান এসএন ব্যানার্জি রোডে। মিছিল থেকে বেশ কিছু দাবি তুলবেন চিকিৎসকরা। আজকের যে মিছিল, আজকের যে মহামিছিল চিকিৎসকদের, কি কি কর্মসূচি রয়েছে আজ তাদের? একেবারে এই মিছিল আরআর এভিনিউ পর্যন্ত যাবে এবং সেখান থেকে 5 জনের একটি দল তারা গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবে। এবং মেডিকেল সেন্টারের উদ্যোগে এই মিছিল আজকে অনুষ্ঠিত হচ্ছে। তুমি দেখতে পাবে এখানে সমস্ত স্তরের পশ্চিমবঙ্গের সর্বস্তরের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং নাগরিক সকলে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আজকে প্রায় 1 মাস অতিবাহিত হতেছে। বিচার তো চাই, আমরা বিচার তো সবাই চাইছে, আমি তো একা নয়, সমস্ত বাংলাবাসী চাইছে, ভারতবাসী চাইছে, বিদেশি লোক আমাদের বাঙালি যারা আছেন তারাও চাইছে, সবাই চাইছেন বিচার। বিচার তো পেতেই হবে। একটা এরকম জঘন্য ঘটনার বিচার হবে না, এটা কি করে হয়? যে ডাক্তাররা রয়েছেন তা নয়, যে সমস্ত আন্দোলনরত পড়ুয়া যারা দীর্ঘদিন আরজিকরের বাইরে অবস্থানরত রয়েছেন তারাও এই মিছিলে সামিল। আমরা তাদের সাথে কথা বলবো। আন্দোলন এতদিন আরজিকরের মধ্যে সীমাবদ্ধ ছিল, তোমরা রাস্তায় নেমেছো একাধিকবার, লালবাজার অভিযান হয়েছে। আমারও শাশ্বতীর সঙ্গে যোগাযোগ করব। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজিকর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ চিকিৎসকদের। এবং এটা নিয়ে যে আজকে 29 দিন হয়ে গেল যে বিচার আমরা এখনো পেলাম না, সেটা কিন্তু ভারতবর্ষের এই যে বিচার বিভাগ, বিচার ব্যবস্থা, সেই দিকে কিন্তু মানুষের কিন্তু, কারণ না হলে আমরা এতদিন ধরে লড়াই করছি, 30 দিন হয়ে গেল। হাসপাতালের মধ্যে অন ডিউটি রুমে কিভাবে একজনকে হত্যা করতে পারে সেটা আমরা মনে করি না যেটা ধরা যাবে, এটা অবিলম্বেই ধরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিল, রাজভবনে ডেপুটেশন দেবেন চিকিৎসকরা। মূলত দোষীদের যে শাস্তির দাবি তারা জানিয়েছেন। আমরা দেখেছিলাম যে এর আগেও চিকিৎসকদের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। শহরের বিভিন্ন প্রান্তে তারা অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা নানান কর্মসূচি নিয়েছেন। এবং এই মুহূর্তে যে মিছিলের অবস্থান আপনাদের সামনে তুলে ধরছিলাম, এসএন ব্যানার্জি রোডে এই মিছিল পৌঁছেছে এবং সেখান থেকে রাজভবনে পৌঁছবে এই মিছিল। রাজভবনে ডেপুটেশন দেবেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝাঁজ বাড়ছে দিকে দিকে। এই মুহূর্তে চিকিৎসকদের মহা মিছিলের দিকে আপনাদের সেই ছবি তুলে ধরছিলাম। এবং মিছিলে যেরকম রয়েছেন চিকিৎসক, পাশাপাশি মেডিকেল স্টাফরাও রয়েছেন, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও এই মিছিলে রয়েছেন। সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের যে মিছিল, প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকরা। রাজভবনে ডেপুটেশন দেবেন চিকিৎসকরা এবং একাধিক কর্মসূচি রয়েছে তাদের। এবং চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে তারা জাস্টিসের দাবি করছেন এবং দোষীদের যাতে যথাযথভাবে শাস্তি হয়, এমনটাই যে দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে যে মিছিল আপনাদের সামনে তুলে ধরছি, এসএন ব্যানার্জি রোডে এই মিছিল, এবং সেখান থেকে রাজভবনে যাবেন চিকিৎসকরা, সেখানে ডেপুটেশন প্রদান করবেন তারা। শাশ্বতী রয়েছেন, আরো একবার শাশ্বতীর কাছে আসবো। শাশ্বতী, এই মুহূর্তে মিছিল থেকে ঠিক কি ছবি উঠে আসছে? চিকিৎসকরা আজ ডেপুটেশন প্রদান করবেন, আর কি কি কর্মসূচি রয়েছে তাদের?
একেবারে ভাষ্যতেই যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের হাতে শুধুমাত্রই সেবার কাজ থাকা উচিত, তারা আজকে মিছিলে নেমেছেন। তাদের প্ল্যাকার্ড রয়েছে যেখানে তারা একেবারে বলা যায় যে সেই তরুণীর মৃত্যুর বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। এর সঙ্গে সঙ্গে একাধিক মেডিকেল কলেজে যে দুর্নীতি চক্র চলছে সেই দুর্নীতি চক্রের প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন, সেখান থেকে সেই দাবিও রাখছেন। এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কঠোর শাস্তির দাবিও উঠছে এই মিছিল থেকে। সেখান থেকে এই মিছিল শুধু এনআরএস থেকে শুরু হয়ে পৌঁছাবে আরআর এভিনিউ পর্যন্ত। সেখান থেকে 5 জনের একটি দল যারা ডেপুটেশন নিয়ে রাজ্যপালের কাছে যাবে এবং তাদের সেখানে একটাই দাবি থাকবে যে সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পরও এত দীর্ঘ হচ্ছে তদন্ত প্রক্রিয়া। এখনো পর্যন্ত শুধুমাত্র যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সঞ্জয়কে, সেই সঞ্জয় রায় ছাড়া আর কোনো দোষীর হদিশ নেই। সেক্ষেত্রে কলকাতা পুলিশের হাতেই এই সঞ্জয় গ্রেপ্তার হয়েছিল। সিবিআই এখনো পর্যন্ত তার সম্পূর্ণ রিপোর্ট সামনে আনেনি বা তারা কি তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছেন সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে পথে নেমেছেন ডাক্তাররা এবং তাদের দাবি দ্রুততার সঙ্গে এই যে তদন্ত প্রক্রিয়া তা সম্পন্ন করা হোক এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও তারা আজকে পথ থেকে স্লোগান তুলছে। একদমই শাশ্বতী, অর্থাৎ এখনো পর্যন্ত আরজি করের যে ঘটনা সেই ঘটনার 25 দিন পেরিয়ে গেছে, সিবিআই তদন্ত করছে। তবে দ্রুততার সাথে এই তদন্ত হোক এবং দোষীদের সঠিক শাস্তির দাবিতে, সঠিক বিচারের দাবিতে আজ পথে নেমেছেন চিকিৎসকরা। ধন্যবাদ জানাবো। সরাসরি মিছিল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর আরজি করে মৃত্যু বিতর্ক চরমে। মিথ্যে বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা, পাল্টা দাবি মৃত যুবকের মায়ের। আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ। কন্যগড়ের যে যুবক গতকাল পথ দুর্ঘটনার পর তাকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আরজি করে রেফার করা হয়। তবে আরজি করে নিয়ে এলে 3 ঘন্টা ধরে তাকে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ পরিবারের। এবং তারপর চিকিৎসকরা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেমনটা জানিয়েছিলেন যে এই অভিযোগ মানতে তারা নারাজ, কারণ তার চিকিৎসা হয়েছে এবং যখন তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় তখনই তার হঠাৎ শ্বাসকষ্ট হয় এবং তার মৃত্যু হয়। আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, যদিও সেই অভিযোগ মানতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। মৃত যুবকের মা তিনি জানিয়েছেন যে চিকিৎসা পরিষেবা তাকে না দিয়ে, অর্থাৎ ওই যুবককে চিকিৎসা পরিষেবা না দিয়ে 3 ঘন্টা ধরে রেখে দেওয়া হয়। কি বলছেন মৃত যুবকের মা, কি অভিযোগ তার, শোনাবো। কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক যন্ত্রণা পেয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। মানে এনারা যে ব্যান্ডেজটা করেছে সেটা বলছে তো, যে এরা যে ব্যান্ডেজটা করেছে সেটা ব্যান্ডেজটা করেছে, কিন্তু এনারা অনেকক্ষণ পরে করেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে, তারপরে এইটা করেছে, এই কাজটা করেছে। তাহলে অলরেডি তো তার তো 1.5 ঘন্টা মানে ব্লিডিং তো মানে বেরিয়ে গেছে, যা বেরোনোর তো বেরিয়ে গেছে। ওকে তো দরকার ছিল এমার্জেন্সি ইমিডিয়েটলি, ও তো ইমিডিয়েটলি দরকার ছিল, ওর পায়ের যা কন্ডিশন, ও তো ইমিডিয়েটলি দরকার। সেখানে 1.5 ঘন্টা ওভার হয়ে গেল, 1.5 ঘন্টা। তাহলে এটা কি কম? 1.5 ঘন্টা কম? চিকিৎসার গাফিলতি আছেই, কোনো পরিষেবা দেয়নি, আছেই। ডাক্তাররা মিথ্যা কথা বলছে, বলতে পারবে কোন ডাক্তার এসছে? পেশেন্ট আনার সঙ্গে সঙ্গে ট্রমা বিল্ডিং এ কোন ডাক্তার এসে দাঁড়িয়েছে? বলতে পারবেই না যে আমি এসে দাঁড়িয়েছি পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে, বলতে পারবেই না। আমি ওই ইসেতেই গেছি, আপনার ট্রমা বিল্ডিং এ গেছি ফার্স্ট, তারপর আমাকে আউটডোরে পাঠালো, এই তো করলাম। আউটডোর থেকে আমি আবার এসছি এখানে, ম্যাডামকে বলছি ম্যাডাম এখানে তো ডাক্তার নেই, ট্রমা বিল্ডিং এ ম্যাডাম ওখানে তো ডাক্তার নেই, পেশেন্ট তো এমার্জেন্সি, ডাক্তার তো দিতে পারলেন না, ম্যাডাম তো কোনো ডাক্তারকেই ডাকতে পারলেন না, কাউকেই ডাকতে পারলেন। হ্যাঁ উনি মনে নার্স ম্যাডামই হবেন, ঠিক আছে না, উনি কোনো ডাক্তারকে তো পাননি, কোনো ডাক্তারকে এনে হাজির করতে পারেননি। তো
কন্যগড়ে দুর্ঘটনা আরজি করে মৃত্যু যুবকের, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। যদিও পরিবারের অভিযোগ মানতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। তারা ঠিক কি বলেছেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন, সেই ঘটনাটা আনফরচুনেট যেরকম, কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পোর্ট্রে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে, ওনার দুটো পাই মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইনজুরি ছিল। তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইনজুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তো এক্স রে ওনার হয়, তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয়, অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয়। দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন। আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি। এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি। আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে, তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। তো আমরা রোগীর পরিবারের সাথে যথেষ্ট সিম্প্যাথাইজ করছি যে অবশ্যই এটা কাম্য ছিল না, একটা মানে কম বয়সী এরকম একটা যুবক এখানে এসে মারা গেলেন। কিন্তু এটাও ঠিক মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এর সাথে এই আমাদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই। একজন রুগী সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, যে অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে বা মৃত যুবকের যে মা অভিযোগ আনছেন, যদিও এই অভিযোগ মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা, তারা বলছেন যে আশঙ্কাজনক অবস্থাতেই ওই যুবককে নিয়ে আসা হয়েছিল। মূলত কি বলছেন, কি দাবি রয়েছে তাদের? খুব স্পষ্টতই কন্যাগড়ের যে মৃত যুবক বিক্রম, তাকে যখন গতকাল দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, হাসপাতালে দীর্ঘক্ষণ তারা চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেখানে ট্রমা কেয়ার সেন্টারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিক্রমের সেই অবস্থায়, দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় তার যে অবস্থা ছিল সেই অবস্থায় তার দেহ পড়েছিল। তার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে, গতকালও তারা যেমনটা জানিয়েছিলেন আজকেও কিন্তু ঠিক একই রকম ভাবে তারা চিকিৎসার গাফিলতির অভিযোগকেই কিন্তু তারা প্রথমেই রাখছেন। তারা বলছেন যে তারা বারংবার চিকিৎসকদের অনুরোধ করেছিলেন যে ছেলের অবস্থার অবনতি হচ্ছে, সেই কারণে তারা দূর থেকে এই আরজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে চিকিৎসার জন্য। কিন্তু তারপরেও কিন্তু দীর্ঘ সময় চলে গিয়েছে, কিন্তু তার সেইভাবে কোনো রকম চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি বলেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু পাশাপাশি আমরা যদি দেখি তাহলে জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী যারা জুনিয়র ডাক্তার চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু আজকে জানিয়েছেন যে এই বিক্রমকে যখন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় নিয়ে আসা হয় তখন তার দুটো পায়েরই যে অবস্থা ছিল সেই গুরুতর জখম অবস্থায় ছিল এবং তারপর কিন্তু যারা সিনিয়র চিকিৎসক ছিলেন তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে যে পদক্ষেপ রয়েছে প্রত্যেকটি পদক্ষেপই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে করা হয়েছে। তার দু পায়ে যেরকম ইনজুরি ছিল, মাথায় ইনজুরি ছিল, সেই গোটা বিষয়টি দেখা হয়েছে, তার এক্সরে করা হয়েছে। তারপর যখন তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় তখন তার আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ বিক্রমের মৃত্যু হয়েছে। এই গোটা ঘটনাটাই দুঃখ প্রকাশ করছেন আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন। তারা মনে করছেন যে তারা কর্মবিরতি চালাচ্ছেন, তার মানে এই নয় যে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে বা বিক্রমের ক্ষেত্রে এই কর্মবিরতির কারণেই যে তার এই মৃত্যু হয়েছে এমনটা কিন্তু মানতে নারাজ আন্দোলনরত যে সমস্ত জুনিয়র চিকিৎসক রয়েছেন। তারা মনে করছেন যে ট্রমা কেয়ার সেন্টারে বা তার পরবর্তী সময় যে চিকিৎসা সংক্রান্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, একজন এই গুরুতর জখম ব্যক্তিকে যে ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রয়োজন সেই সমস্ত পরিষেবাই তারা দিয়েছেন। আজকেও যখন বিক্রমের পরিবারের লোকজন, বিশেষত তার মা
এখানে এসেছেন। সেখানে কিন্তু তিনি গতকালে তিনি যে ঘটনার কথা জানিয়েছিলেন, যে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানিয়েছিলেন, আজকেও কিন্তু সমানভাবে তিনি সেই গাফিলতির অভিযোগই জানিয়েছেন এবং তিনি বলছেন যে চিকিৎসকেরা যে দাবি করছেন যে তারা চিকিৎসা করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, এটা কিন্তু মিথ্যে কথা তারা বলছেন। অর্থাৎ ক্রমশই তার ছেলের অবস্থার অবনতি হয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা ট্রমা কেয়ার সেন্টারে কোনো রকম চিকিৎসক পাওয়া যায়নি। তারা যে সমস্ত নার্স দিদি ছিলেন তাদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, কিন্তু সেই অনুরোধে সাড়া মেলেনি এবং দীর্ঘক্ষণ এই চিকিৎসার ব্যবস্থা না নেওয়ার কারণেই তার অবনতি ঘটায়, তার ছেলের মৃত্যু হয়েছে বলে আজকে আরো একবার অভিযোগ করেছেন বিক্রমের মা। একদমই সঙ্গে থাকো সত্য সুন্দর। আরজি করে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের প্রক্রিয়া, ভিডিওগ্রাফি করা হচ্ছে, এমনই আবেদন জানিয়েছিল মৃতের পরিবার। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখবো, মৃতের পরিবারের তরফে বারবার যে অভিযোগ করা হচ্ছে যে কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া, কোনো রকম মেডিকেল পরিষেবা ছাড়াই ওই যুবককে 3 ঘন্টা রেখে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের আবেদন জানিয়েছিল মৃতের পরিবার। সত্য সুন্দর রয়েছেন ফোন লাইনে। সত্য সুন্দর, মৃতের পরিবার এই বিষয়ে কি আবেদন করছে এবং তারা যেমনটা বলছে আবেদন রাখছে যে ময়না তদন্তের যে প্রক্রিয়া, অর্থাৎ এই বিষয়ে যখন ময়না তদন্ত করা হবে, ময়না তদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি যাতে রাখা হয়, এমনটা আবেদন পরিবারের। আর কি কি বলছে পরিবার? দেখো, ইতিমধ্যেই বিক্রমের দেহের ময়না তদন্ত শুরু হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তারা যে আবেদন জানিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্ট আদালতে যে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইতিমধ্যেই ময়না তদন্তের কাজ চলছে, সেটা শুরু হয়ে গিয়েছে এবং সেখানে তার পরিবারের তার বাবা, মা এবং অন্যান্য যারা পরিবারের সদস্য তারা উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ময়না তদন্তের কাজ চলছে এবং সেইখানে ময়না তদন্ত হওয়ার পরেই তারা দাবি করছেন যে চিকিৎসায় গাফিলতির যে অভিযোগ তারা জানিয়েছেন, সেই অভিযোগ কিন্তু এই ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পরই বিষয়টা পরিষ্কার হবে এবং তারা যে বলছেন সেটা প্রমাণ হবে। একদমই ধন্যবাদ জানাবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পাশাপাশি যে খবরে নজর রাখছি, আরজি করে কর্মবিরতি দুর্ঘটনায় আহত কোন্নগরের যুবক। আরজি করে চিকিৎসা পেলেন না যুবক, আরজি করের বাইরেই 3 ঘন্টা পরে মৃত্যু হয় যুবকের। এ কেমন আন্দোলন, ছেলেকে হারিয়ে বিচার চাইছেন মা। আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু। কলকাতা টিভিতে খবর সম্প্রচার করা হয় গতকালই। কলকাতা টিভির খবর শেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল অভিষেকের। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য, তাদের প্রতিবাদে চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয়, প্রতিবাদের জের মৃত্যু হত্যার শামিল। কলকাতা টিভির খবর পোস্ট করে এমনই বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য এবং বৈধ, কিন্তু তাদের প্রতিবাদে চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয়, প্রতিবাদের জেরে অবহেলার কারণে মৃত্যু হত্যার সমান। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে তিনি কলকাতা টিভির খবরও শেয়ার করেছেন এবং যে প্রতিবাদ, যে কর্মসূচি চলছে চিকিৎসকদের তরফে আরজি করের ঘটনার প্রতিবাদে, তবে তার সেই কর্মসূচির জেরে যাতে কোনো জীবন ঝুঁকির মধ্যে না পড়ে, এই বিষয়ে তিনি বার্তা দিয়েছেন। আরজি করে বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যুর অভিযোগ। গতকাল সেই খবর সম্প্রচার করেছি আমরা এবং যেখানে যে অভিযোগ পরিবারের 3 ঘন্টা ধরে কোনো রকম পরিষেবা না দিয়ে ওই যুবককে রেখে দেওয়া হয়েছে। যদিও সেই দাবি মানতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা, তবে এই বিষয়ের পর আমরা দেখছি তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা যেরকম পোস্ট করেছেন, বার্তা দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ, তিনিও যে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, যেখানে তিনি উল্লেখ করেছেন আমার নির্বাচনী এলাকায় 26 বছর বয়সী বিক্রম ভট্টাচার্য মৃত্যু, অত্যাধিক রক্তক্ষরণের জেরে যুবকের মৃত্যু হয়েছে এবং গতকালের যে ঘটনা, প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে তার মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত। প্রত্যেকের প্রতিবাদ করার মৌলিক অধিকার রয়েছে, কিন্তু সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার নেই, এমনটাই জানিয়েছেন এক্স হ্যান্ডেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কথা বলেছিলাম আমরা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার এই পোস্ট নিয়ে কি বলেছেন তিনি শোনাবো।
হাসপাতালে চিকিৎসা পরিষেবার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার, চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার নেই। অত্যাধিক রক্তক্ষরণের জেরে যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই প্রতিবাদ করার মৌলিক অধিকার আছে, কিন্তু গতকালের যে ঘটনা, সেই ঘটনা একেবারেই কাম্য নয়। এবং ফোন লাইনেও তিনি যেরকম প্রতিক্রিয়া কলকাতা টিভিকে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে প্রত্যেকের হয়তো নার্সিংহোমে যাওয়ার মতো তাদের সেই জায়গাটা থাকে না, যদিও সরকারি যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখান থেকে যদি এভাবে এ ধরনের ব্যবহার কাম্য কখনোই নয়। এবং এই ঘটনা নিয়ে তিনি যথেষ্টই মর্মাহত এবং আশাহত, এমনটাই কিন্তু তিনি আমাদের প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন। এবং যেখানে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং পাশাপাশি কলকাতা টিভির যে খবর, সেই খবরও কিন্তু তিনি শেয়ার করেছেন। সময় এখন আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আবাস যোজনার নির্ভুল সমীক্ষায় জোর রাজ্যের। 15ই সেপ্টেম্বর থেকে শুরু হবে সমীক্ষা। জেলা শাসকদের একাধিক নির্দেশ নবান্নে। দ্রুত বৈঠক করবেন মুখ্য সচিব। প্রতিটি পঞ্চায়েতের জন্য স্থায়ী সমীক্ষক দল গঠনের সিদ্ধান্ত। আরো একবার জানাবো, 15ই সেপ্টেম্বর থেকে এই সমীক্ষা শুরু হবে এবং উপভোক্তাদের তালিকা 100% নির্ভুল করার নির্দেশ। জেলা শাসকদের একাধিক নির্দেশ নবান্নে। জেলা শাসকদের জানালো পঞ্চায়েত দপ্তর, দ্রুত বৈঠক করবেন মুখ্য সচিব। আরো একবার জানাবো, আবাস যোজনার নির্ভুল সমীক্ষায় জোর রাজ্যে। প্রতি পঞ্চায়েতের জন্য সমীক্ষক দল গঠনের সিদ্ধান্ত। আবাস যোজনায় নির্ভুল সমীক্ষায় জোর রাজ্যের। 15ই সেপ্টেম্বর থেকে এই সমীক্ষা শুরু হবে। জেলা শাসকদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। প্রতিটি পঞ্চায়েতের জন্য স্থায়ী সমীক্ষক দল গঠনের সিদ্ধান্ত এবং উপভোক্তাদের তালিকা 100% নির্ভুল করার নির্দেশ জেলা শাসকদের, এমনটাই জানালো পঞ্চায়েত দফতর। 15ই সেপ্টেম্বর থেকে এই সমীক্ষা শুরু হবে। জেলা শাসকদের একাধিক নির্দেশ নবান্নের। ফের ভাইরাল ভিডিও, বিতর্কে কল্যাণীর জেএনএম হাসপাতালে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। ভাইরাল ভিডিওতে ছাত্রনেতার হুমকি, হাসপাতালের আইনি সহায়তাকে প্রাণে মারার হুমকি। অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা মোহাম্মদ অখিল মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকি দিচ্ছেন, আর এমনই ছবি সামনে আসছে। হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরির অভিযোগ, তর্কাতর্কি হয়েছিল, এমনটাই স্বীকার করলেন ওই অভিযুক্ত ছাত্রনেতা। ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যে ভিডিও দেখছেন সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলছি। হাসপাতালের আইনি সহায়তাকে প্রাণে মারার হুমকি, রীতিমতো টেবিল চাপড়ে হুমকি দিচ্ছেন ওই ছাত্রনেতা। বিতর্কে কল্যাণী জেএনএম হাসপাতালের ছাত্রনেতা। ফের ভাইরাল ভিডিও সামনে এসেছে, সিসিটিভি ফুটেজ। যখন এই ঘটনা ঘটেছে সেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখছেন আপনারা, এবং যেখানে তর্কাতর্কি চলছে, টেবিল চাপড়ে বাক্যালাপ চলছে। অভিযুক্ত চিকিৎসক মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকির দৃশ্য সামনে এলো। ফের ভাইরাল ভিডিও, বিতর্কে কল্যাণী জেএনএম হাসপাতালের ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। ভাইরাল ভিডিওতে ছাত্রনেতার হুমকি, হাসপাতালের আইনি সহায়তাকে প্রাণে মারার হুমকি। অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা মোহাম্মদ অখিল মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকির ছবি সামনে আসছে। হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরির অভিযোগ, তর্কাতর্কি হয়েছিল, স্বীকার করছিলেন ছাত্রনেতা অখিল। কল্যাণীর জেএনএম হাসপাতালের ছাত্রনেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, যেখানে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। প্রথমে উত্তপ্ত বাক্যালাপ, বচসা চলছে এবং তারপরে রীতিমতো টেবিল চাপড়ে হুমকির ছবি সামনে আসছে। যদিও তর্কাতর্কি হয়েছিল, এমনটাই বলছেন ছাত্রনেতা মোহাম্মদ অখিল। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি কারণে প্রাণে মারার হুমকি, কেন এই ছবি সামনে এলো, কি অভিযোগ ওই ছাত্রনেতার বিরুদ্ধে?
দেখো ভাস্বতী, এই ঘটনা, এই যে ভাইরাল সিসিটিভি ফুটেজ, এই ফুটেজ থেকে যেটা জানাচ্ছেন, অর্থাৎ এই যে লিগ্যাল অ্যাডভাইজার, তিনি কিন্তু বারবার অভিযোগ করছে যে হাসপাতালের ভেতরে এই জেএনএম হাসপাতালের যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন তার মদতে এই ছাত্রনেতা ওরফে এই যে পিজিটি স্টুডেন্ট অর্থাৎ ডাক্তারি পড়ুয়া অখিল, এই দুজনের যে কারসাজিতে হাসপাতালে অনেক রকম দুর্নীতি চলতো এবং সেই দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তিনি। তার সঙ্গে হাসপাতালে অক্সিজেন বিনা পয়সায় দেওয়ার কথা, কিন্তু এরা সেখানে পয়সা দিয়ে অক্সিজেনের মতো ব্যবস্থা করেছিল। তারই বিপক্ষে যখন তিনি যায়, সেখানে গিয়ে এবার অখিল এই লিগ্যাল অ্যাডভাইজারকে তিনি হুমকি দেখান এবং মেরে ফেলার, পুরোপুরি প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে তিনি কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করে এই অখিলের বিরুদ্ধে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। রূপম রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ছাত্রনেতা শেখ মোহাম্মদ অখিল, কি বলেছেন তিনি শুনুন। উনি আমাদের যে অনিরুদ্ধ বাবু আপনাকে এই কমপ্লেনটা করেছে, তিনি জেএনএম এর লিগ্যাল অ্যাডভাইজার না, দ্বিতীয়ত তিনি হাইকোর্টের উকিল না, তৃতীয়ত দুর্নীতির একটা আখড়া জেএনএম এ তৈরি করেছিল এবং প্রত্যেকটা মানুষকে এক্সটর্শন করছিল। সঙ্গে হচ্ছে আমি যখন হচ্ছে আমাদের অভিযোগ করাতে যাই আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে, উনি তখন সবার সামনে আমার উপর চড়া হওয়ার, আমার কেরিয়ার নষ্ট করে দেবেন বলেন, আমার কিভাবে পাস করতে পারি সেটা হচ্ছে দেখবেন, এবং হচ্ছে আমি বাইরে কিভাবে কেসে ফাঁসাই দিতে পারে আমাকে এবং কোর্ট খেলাতে পারে বা ঘোরাতে পারে সেটা হচ্ছে আমাকে থ্রেট দিয়েছিলেন। সেই কথাবার্তা ওনার সাথে হচ্ছে আমার তর্ক বিতর্ক হয়েছিল এবং এই ধরনের কোনো কথাবার্তাই ওনাকে বলা হয়নি এবং এফআইআর যিনি ওটা করেছেন বলছেন ওনারা এটা কোনোভাবেই এফআইআর করেননি। ওটা হচ্ছে একটা বেসিসে হচ্ছে যেটা ঘটনাটা ঘটেছিল তার 1 বছর পর একটা হচ্ছে পুলিশ স্টেশনে সিম্পল একটা জিডি করেছিলেন, কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেইনি এবং উনি সম্পূর্ণভাবে হচ্ছে মিথ্যা কথা বলে একটা সোশ্যালি একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংকে হচ্ছে মেলাইন করার চেষ্টা করছে। ওখানে নিজেকে লিগ্যাল অ্যাডভাইসার হিসেবে দাবি করে বিভিন্ন আপনি যদি হচ্ছে যারা হচ্ছে মানে ওখানে যে ভেন্ডার গুলো থাকে তাদেরকেও চমকে জালিয়াতি করার চেষ্টা করেছিলেন।
ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ তুলে ধরলাম, যেখানে মেডিকেল সুপারের টেবিল চাপড়ে রীতিমতো হুমকি দিচ্ছেন ওই অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা। তর্কাতর্কি হয়েছিল এমনটাই স্বীকার করে নিচ্ছেন ছাত্রনেতা মোহাম্মদ অখিল, এবং তিনি ফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন তাও আপনাদের শোনালাম, যেখানে তিনি বলছেন যে তর্কাতর্কি এবং বচসা হয়েছিল। মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকির দৃশ্য, বিতর্কে কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসক ছাত্রনেতা। উদ্বোধন বিতর্কে কুণাল ঘোষ দেব। চাপানুতোর উদ্বোধন দুবার হতে পারে না, দেবকে পাল্টা জবাব কুণাল ঘোষের। অভিনেতার বিরুদ্ধে কুৎসাকারীদের সঙ্গে আধিক্যতার অভিযোগ, দেবকে চৈতন্যদেব বলেও কটাক্ষ কুণালের। আমরা দেখেছিলাম যে হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন, যেখানে 6 মাসের মধ্যে দুবার উদ্বোধন, ঘাটালের সাংসদকে খোঁচা দিয়ে পোস্ট। এবং এর আগে 12ই মার্চ ঘাটাল হাসপাতালে সেই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় কর্তা ব্যক্তিরাও সেখানে ছিলেন এবং 4 সেপ্টেম্বর 6 মাসের ব্যবধানে ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সুপারস্টার একেই বলে, এলাকার মানুষ তো অবাক। দেবকে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের। এর আগেও আমরা দেখেছিলাম যে দেবের সৌজন্য রাজনীতি নিয়ে বারবার কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন লোকসভা ভোটের সময়, এবং শাসক দলের অন্দরে কুণালের সঙ্গে দেবের এই সংঘাত নতুন নয়, যেখানে কুণাল ঘোষ তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 4 সেপ্টেম্বর সেই ডায়ালিসিস সেন্টারের যে ডায়ালিসিস ইউনিট, সেই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনে দেবকে দেখা যায়। স্থানীয় কর্তা ব্যক্তিরা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনে, এবং 6 মাসের ব্যবধানে এই একই ইউনিট দুজনের নামে উদ্বোধন, যেখানে সিএম এর নাম বদলে এমপির নাম রাখা হয়েছে। আর একেই বোধহয় সুপারস্টার বলে। কুণাল ঘোষের কটাক্ষ সরাসরি দেবকে এক স্যান্ডেলে। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। এক স্যান্ডেল পোস্টে লিখলেন কুণাল ঘোষ। উদ্বোধক হিসেবে সিএম এর নাম বদলে সেখানে এমপি। সুপারস্টার একেই বলে। এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ তিনি যখন সরাসরি দেবকে কটাক্ষ করেছেন, পাশাপাশি উদ্বোধন বিতর্কে কুণালকে জবাব পাল্টা সাংসদ দেবের। ঘাটাল হাসপাতালে সরঞ্জামের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে মেশিন আসার পর উদ্বোধন সাংসদের। এক্স স্যান্ডেলে তথ্য দিয়ে কুণালকে খোঁচা দেবের। সুপারস্টার মুখপাত্র নয়, উপকৃত হবে সাধারণ মানুষ। তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভালো, দলীয় মুখপাত্রকে পরামর্শ ঘাটালের সাংসদের। হাসপাতালে মেশিন আসার পর উদ্বোধন সাংসদের, এবং যেখানে ঘাটালবাসী উপকৃত হবেন, ঘাটালের মানুষজন উপকৃত হবেন, এখানে মুখপাত্রের উপকৃত হওয়া বা অন্যান্য কারোর উপকৃত হওয়ার কথা নয়। ঠিক এভাবেই দেব তিনি খোঁচা দিয়েছেন, পাল্টা খোঁচা দেবের। সুপারস্টার নয়, মুখপাত্র নয়, উপকৃত হবেন সাধারণ মানুষজন। কুণাল ঘোষকে পাল্টা খোঁচা দেবে, তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভালো। উদ্বোধন বিতর্কে কুণাল দেব চাপানুতোর। উদ্বোধন দুবার করা হয়েছে এবং ঘাটালের মানুষজন উপস্থিত ছিলেন। মার্চে যে উদ্বোধন করেছিলেন ডায়ালিসিস ইউনিটের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাসের ব্যবধানে সেই উদ্বোধন, সেই নাম পাল্টে উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সুপারস্টার হয়তো একেই বলে। কুণাল ঘোষের খোঁচা দেবকে আর পাল্টা কটাক্ষ দেবে। ডায়ালিসিস সেন্টারে উদ্বোধন বিতর্কে কুণাল দেব চাপানুতোর চলছেই। উদ্বোধন দুবার হতে পারে না, দেবকে পাল্টা জবাব কুণাল ঘোষের। অভিনেতার বিরুদ্ধে কুৎসাকারীদের সঙ্গে আধিক্যতার অভিযোগ, দেবকে চৈতন্যদেব বলেও কটাক্ষ। অর্থাৎ প্রথমে কুণাল ঘোষ তিনি সরাসরি যে কটাক্ষ করেছিলেন দেবকে, এবং পাল্টা জবাব দিয়েছে দেব। এবার উদ্বোধন দুবার হতে পারে না, এমনটা পাল্টা আবার দেবকে দিয়েছেন কুণাল ঘোষ। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, শাসক দলের অন্দরে দেব কুণাল ঘোষের যে সংঘাত তা একেবারেই নতুন নয়, এবার পাল্টা টুইট তা তো চলছে। মার্চ লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের একটি ডায়ালিসিস ইউনিটের তিনি শিলান্যাস করেছিলেন।
গতকাল সেটিকে আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব তিনি আবার নতুন করে উদ্বোধন করেছেন। তা নিয়ে কিন্তু কুণাল ঘোষ সকালে একটি টুইট করেছিলেন এবং তিনি তাকে এই না হলে সুপারস্টার বলে কটাক্ষ করেছিলেন। তারপর কুণাল ঘোষের টুইটের পরিপ্রেক্ষিতে দেব কিছুক্ষণ আগে একটা টুইট করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখেই জানাচ্ছি যে এখানে নতুন যে যন্ত্রপাতিগুলো এসেছে এবং সুপার স্পেশালিটি চালু হয়েছে সেই ইউনিটের তিনি উদ্বোধন করেছিলেন এবং সর্বশেষে তিনি বলেছেন যে ঘাটালের মানুষ এবার কলকাতায় চিকিৎসা করতে যেতে হবে না, যেভাবে চিকিৎসার কর্মবিরতি চলছে সেই জায়গাতেই সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু হচ্ছে। তারপরেই তিনি বলেছিলেন যে উদ্বোধনের দ্বিতীয়বার কোনো প্রশ্ন ওঠে না। তারপরে কুণাল ঘোষের পক্ষ থেকে আরেকটি পাল্টা টুইট করা হয়েছে এবং তার সঙ্গে শ্রী চৈতন্যের তুলনা করেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র একটি ঘটনা নয়, এর আগে একাধিক ঘটনা ঘটেছে, একটা জিনিসের দুবার উদ্বোধন হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উদ্বোধন করেছেন সেখানেই এই রকমের প্রচার শুধু করার চেষ্টা করছেন বলে তাকে কটাক্ষ করেছেন এবং তাকে তীব্র ভাবে তিনি জানিয়েছেন যে একেবারে শ্রী চৈতন্যের মতন আচরণ করছেন এই সাংসদ। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দীপ ঘোষের নতুন বাড়ির হদিশ, নিউ টাউনের হাতিয়ারায় হদিশ ঘোষ ভিলার। সন্দীপের বাবা মা থাকতেন এই বাড়িতে। আরজিকর কাণ্ডের পর থেকে এই বাড়িতে থাকতো না পরিবার। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নতুন বাড়ির হদিশ। গতকালই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছয় ইডি আধিকারিকরা এবং সেখান থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে ইডি এবং তারপর তাকে জীবনতলায় নিয়ে যাওয়া হয় এবং জীবনতলায় গতকাল আমরা দেখেছিলাম সেখানে সন্দীপ ঘোষের একটি বিলাসবহুল ভিলার হদিশ পাওয়া গিয়েছিল। আবারও একটি নতুন বাড়ির হদিশ, এবার নিউ টাউনের হাতিয়ারায় হদিশ ঘোষ ভিলার। সাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। সাকিল, সন্দীপের বাবা মা থাকতেন এই বাড়িটিতে, শেষ কবে তাদের দেখা গিয়েছিল এবং সন্দীপ ঘোষ তিনি শেষ কবে এসেছিলেন এই বাড়িতে? স্থানীয় বাসিন্দারা তারাই বা কি বলছেন? ইতিমধ্যেই যে নিউ টাউনের হাতিয়ারা এলাকায় তার কিন্তু একটি বাড়ি আছে ঘোষ ভিলা নামে, এই বাড়ি তার সন্দীপ ঘোষের যে বাবা মা থাকতো এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সন্দীপ ঘোষ কিন্তু মাঝে মধ্যে আসতো এই বাড়িতে, বিলাসবহুল 3 তলা বাড়ি। আর জীবন ঘটনার পর থেকেই কিন্তু তাদেরকে আর দেখা যায়নি এই বাড়ি। এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় আছে এবং সিবিআই আধিকারিকরা তার বাড়ির দেয়ালে কিন্তু ডুবিয়ে ঝুলিয়েছে। সাকিল, সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? কবে বা এই বাড়িটি কিনেছিলেন সন্দীপ ঘোষ, তারা কি এ বিষয়ে কিছু জানেন? তোমাকে জানিয়ে রাখবো যে এই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজে, তাই সন্দীপ ঘোষ কিন্তু মাঝে মাঝে ওই বাড়িতে আসতো। এই যে বিলাসবহুল 3 তলা বাড়ি ঘোষ ভিলা নামে পরিচিত এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হলে তারা কিন্তু জানায় যে সন্দীপ ঘোষ কিন্তু মাঝে মধ্যেই তার বাবা মার সঙ্গে দেখা করতে আসতো এবং সন্দীপ ঘোষ যে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনার পর থেকেই কিন্তু তার বাবা মাকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে কিন্তু তার বাবা মা এখানে আর আসে না এবং এই বাড়িতে কিন্তু তালাবন্ধ অবস্থায় থাকে। এরপরেই কিন্তু পাশাপাশি যে সিবিআই পক্ষ থেকে কিন্তু একটি নোটিশ তার বাড়ি দেয়ালে সেটে দেওয়া হয়। এরপরেই কিন্তু সেই তালাবন্ধ অবস্থায় বাড়ি আমরা কিন্তু খোঁজ পাই। কলকাতা টিভির আগেই কিন্তু এই খবর সম্প্রচার করে। বেশ, ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নিউ টাউনের হাতিয়ারায় হদিশ ঘোষ ভিলার। এই ভিলাতে অর্থাৎ এই বাড়িটিতে থাকতেন সন্দীপের মা বাবা। তবে আরজিকরের ঘটনার পর এই বাড়িতে আর থাকতো না পরিবারের কেউই। আইএমএর চাপে পড়ে রাজ্য মেডিকেল কাউন্সিল 5 জন চিকিৎসককে সাসপেন্ড করলো। শোকজ করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন তৃণমূলপন্থী অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং মুস্তাফিজুর রহমান। তৃণমূলের চিকিৎসক নেতা অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস সহ 5 জনকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল। পাশাপাশি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই এর হাতে ধৃত সন্দীপ ঘোষকে শোকজ করেছে মেডিকেল কাউন্সিল।
3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল কলেজের তৃণমূলপন্থী চিকিৎসক মুস্তাফিজুর রহমানকেও মেডিকেল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে শনিবার। আইএম এর রাজ্য শাখা মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি দিয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং দুর্নীতির সঙ্গে এই চিকিৎসকরা জড়িত বলে অভিযোগ করা হয়। আইএমএ 5 চিকিৎসকের নাম করে সুদীপ্তকে চিঠি দেয়। তাদের অভিযোগ কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও। চিঠিতে আইএমএ বলেছে এই দুর্নীতিতে স্বয়ং সভাপতিও জড়িত, তাই তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনিও সভাপতির পদ ছাড়ুন। ইতিমধ্যে কাউন্সিলের কয়েকজন সদস্য ইস্তফা দিয়েছেন। কলকাতা টিভি। বিজেপির চাক্কা জ্যামে আটকে যায় অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার। তবে ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয় বিজেপি এবং অবরোধের জন্য অ্যাম্বুলেন্স এগোতে পারেনি এমনটাই দাবি করছেন তার স্বামী। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি আমরা দেখছি যে রাজ্য জুড়ে সে জায়গায় এই কর্মসূচির জন্য অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মহিলার। ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু। বিজেপির অবরোধের জন্যই এই ঘটনা ঘটেছে। রূপম রায় রয়েছেন ফোন লাইনে। রূপম, মৃতার পরিবার কি বলছে? অভিযোগ যে তারা যখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছিলেন তাদের রোগী সহযোগিতা করেনি। পরবর্তীতে পুলিশ তখন এবং এই অবরোধকারীদের সঙ্গে কথা বলে তখনও অবরোধকারীরা তাদের যে কাজ সেটা বজায় রাখে এবং অ্যাম্বুলেন্স ছাড়ে না। পরবর্তীতে পুলিশ অন্য রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু যতক্ষণে অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছে। একদমই ধন্যবাদ জানাবো। রূপম রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় জ্যামে আটকে যায় অ্যাম্বুলেন্স আর মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মহিলা। ঠিক সময় চিকিৎসা না পাওয়ার জন্যই মৃত্যু হয়েছে তার। বিজেপির অবরোধের জন্যই এই ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন মৃতার স্বামী। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি আর তার জেরে অবরোধ। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিতে আটকে যায় অ্যাম্বুলেন্সে আটকে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মহিলার। বিশ্বভারতীতে ছাত্রীর রহস্য মৃত্যুতে নয়া মোড়। শান্তিনিকেতন থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পরিবারের। মৃত ছাত্রীকে হুমকি মেসেজের ছবি ভাইরাল। ঋণ সংক্রান্ত বিষয়ে ছাত্রীর সঙ্গে এক ব্যক্তির বচসা, অনুমান পুলিশের। আরজিকর আবহে গতকালই আমরা দেখলাম বিশ্বভারতী থেকে যে পড়ুয়া ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং যিনি বারাণসীর বাসিন্দা তাকে বিশ্বভারতী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে বোলপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। শান্তিনিকেতন থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পরিবারের এবং মৃত ছাত্রীকে হুমকি মেসেজের ছবি ভাইরাল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঋণ নিয়ে ছাত্রীর সঙ্গে বচসা, এমনটাই অনুমান পুলিশের। চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।